আমরা এই ইম্পোটেন্সি বা ধ্বজভঙ্গ বাংলায় যাকে বলা হয়, এই জন্য আমরা গত দুটো এপিসোড করেছি। তোমরা দেখে নিও, বা নিশ্চয়ই মনে আছে। একটা কারণ, উত্তেজক কারণ, কোন কোন কারণ থেকে এগুলি হয় আর কেমন কেমন লক্ষণ হয়, এগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আর দ্বিতীয় এপিসোডে বেশ কিছু ওষুধ নিয়েও আমি আলোচনা করেছিলাম। আজকে আমি জানি এই ডিজিজটা ট্রিটমেন্ট করতে গেলে আমাকে 4টে পার্টে ভাগ করে করতে হবে। আজকে তার আর একটা পার্ট করবো, মানে 3 নম্বর পার্ট করব। তা 3 নম্বর পার্টে আমি প্রথমে ধরবো ক্যালিফস। ক্যালিফস তোমরা বায়োকেমিকেও ব্যবহার করতে পারো, অর্থাৎ এক্স ফর্মুলায়ও ব্যবহার করতে পারো, তবে 6x না ব্যবহার করাই ভালো। আর একটু উচ্চ শক্তি 12x, 30x বা 200x। আর যদি সঠিকভাবে ওষুধ নির্বাচন হয় রোগীর জন্য, তাহলে তোমরা 30, 200, 1000ও ব্যবহার করতে পারো। ক্যালিফাস ওষুধটা হচ্ছে স্নায়ু দৌর্বল্যের একটা মহৌষধ। স্নায়ু, আমাদের যে নার্ভ সিস্টেম গুলি আছে, 12 জোড়া নার্ভ আছে, তার মধ্যে সমস্ত নার্ভের উপরে আমাদের একটা বড় কাজ করে ক্যালিফস। যার কারণে অনেক সময় বায়োকেমিক বইতে, ডাক্তার সুসলারের বইতে লেখা আছে স্নায়ু দৌর্বল্যের মহৌষধ। এই ধরনের রোগীদের হস্তমৈথুন ও প্রবল মৈথুন ইচ্ছা থাকে। হস্তমৈথুন এবং প্রবল একটা মৈথুন ইচ্ছা থাকে। স্বপ্ন দোষ, বা অর্থাৎ রাত্রে ঘুমের মধ্যে বীর্যস্খলন, আর যৌন শক্তি হ্রাস বৃদ্ধি। যৌন শক্তিটা প্রচন্ড ভাবে হ্রাস হয়ে যায়, স্নায়বিক দৌর্বল্য, অবসাদগ্রস্ত, শুয়ে থাকি, কিছুই ভালো লাগছে না। রুগীগুলিকে ভালো করে অবজার্ভ করতে হবে, ভালো করে তোমাদের কেস রেকর্ড করতে হবে, ভালো করে পারসেপশন করতে হবে। প্রচন্ড দুর্বল থাকে, আর সহবাসের পর চরম দুর্বলতা। একবার মেলামেশা করার পরে একদম প্রস্টেশন, অর্থাৎ প্রচন্ড ভাবে দুর্বল এসে যায়। এই সহবাসের পর দুর্বলতা আমাদের কতগুলি মেডিসিন আছে, তার মধ্যে ক্যালিফস একটা। তো ক্যালিফসের স্মৃতিশক্তি কমে যায়, কোনো কাজে উৎসাহ থাকে না, সবসময় একটা অনীহা ভাব, ভালো লাগে না। তো এই যে স্নায়বিক দুর্বলতা, এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে। মাথায় রেখে তারপরে তোমাদের এই যে যৌন শক্তি কম বা আর কি কি লক্ষণ আছে সেগুলি আমাদের খেয়াল করতে হবে। বা সহবাসের পরে একটা চরম দুর্বলতা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এই সহবাসের পর চরম দুর্বলতা আর একটা মেডিসিন আছে, আমি সেটাকে তার মধ্যে করিনি, ক্যালিকার্ব। ক্যালিকার্ব, ক্যালিফস আর ক্যালিকার্ব কিন্তু আলাদা। ক্যালিকার্ব কিন্তু খুব বড় জাতীয় মেডিসিন। ক্যালিকার্বে রোগী প্রচন্ড শীতকাতর হয়, ঘর্মবহুল হয়, ভোর রাতের থেকে তার ব্যথা বেদনাগুলি বা কাশি বা যে কোনো রোগগুলি তার বৃদ্ধি হয়, আর প্রচন্ড ক্ষিপ্র স্বভাবে, ক্রূর স্বভাবে, কোনো কিছু করার আগে খানিকটা আর্জেন্টাম নাইটিকামের মতন হবে, কি পারবো কি, যদি বাড়িটা আগুনে পুড়ে যায়, যদি যাচ্ছি ওখানে গিয়ে যদি দেখি ওরা বাড়ি না থাকে, এই রকম ধরনের একটা কনফিউশনে ভুগতে থাকে। আর তার সাথে একটা দুর্বলতা, প্রচুর ঘর্ম, শীতকাতর, আর ভোর রাত্রে বৃদ্ধি। আর ক্যালিকার্বের অনেক সময় চোখের উপরের পাতা একটা ফোলা ফোলা ভাব থাকে, এরকম ক্যালিকার্বের ফোলা ফোলা ভাব থাকে। এটা অনেক সময় কাশির সাথেও যদি তোমরা এরকম দেখো, তাহলেও কিন্তু অনেক সময় তোমরা ক্যালিকার্ব ব্যবহার করার একটা লক্ষণ পেতে পারো। এইভাবে আমরা ক্যালিকার্বের কথাটাও এই যৌন ক্ষমতা দুর্বলতা বা স্ত্রী সহবাসে অক্ষমতা, ইম্পোটেন্সি যাকে বলা হয়, এ সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যালিকার্ব ব্যবহার করতে পারি। আমরা পরবর্তীতে ন্যাট্রামমিউরে যেতে পারি। ন্যাট্রামমিউর অর্থাৎ লবণ থেকে যে ওষুধটা প্রস্তুত, এখানেও দেখা যাচ্ছে একটা
ইম্পোটেন্সি অর্থাৎ ধ্বজভঙ্গ, শুক্রস্খলন, সহবাসের পরে একটা অস্বাভাবিক ব্যাপার। সহবাস যখন করলো পেশেন্ট তখন তো বীর্যস্খলন হলো, সহবাস করে সে হয়তো হাত পাটা ধুয়ে শুয়ে আছে, তখনও তার বীর্য নির্গমন হচ্ছে। আমরা একটা পিকুলিয়ার ব্যাপার, এটা কিন্তু মনে রাখতে হবে। এছাড়া ন্যাট্রামিরের রোগী তো তোমরা জানো সাধারণত একটু গরম কাতর হয়, একা একা থাকতে ভালোবাসে, একটু ক্রোধ প্রবণ হয়। তো সে যদি রেগে যায় তাকে সান্ত্বনা দিলে তার রাগ আরো বাড়ে। তারপরে বেলা 9টা 10টার থেকে তার রোগ লক্ষণগুলি বৃদ্ধি হয়, সে মাথার যন্ত্রণা হোক আর যাই হোক না কেন, জ্বর হোক, এরকম ধরনের আমরা লক্ষণগুলি পাই। শব্দে বৃদ্ধি হয়, বিরক্তি বোধ করে, লবণ প্রিয়, রুটি সহ্য হয় না, তেতো ভালোবাসে। এই যে ধাতুগত অবস্থা, এটা কিন্তু আমরা যোগ করে নেব। এই ধাতুগত অবস্থাটা যোগ করার সাথে সাথে আমরা ইম্পোটেন্সি, শুক্রস্খলন আর সহবাসের পরেও অনেকক্ষণ বাদে তার বীর্যস্খলন হয়। আমরা ন্যাট্রামিউর হিসাবে পেশেন্টটাকে সাজেস্ট করতে পারবো। পরবর্তীতে আমরা দেখি আর একটা মেডিসিন যদি আমরা যাই, তাহলে সালফার। দেখো এই যে বড় বড় মেডিসিনগুলি যখন তোমরা চিন্তা করবা, তখন তোমাদের রুগী দেখার যে হিসাবটা হবে সেটা বলি। রুগী এসে বললো, ডাক্তারবাবু আমার যৌন ক্ষমতা প্রচন্ড দুর্বল, আপনি আমাকে একটু ট্রিটমেন্ট করেন। এই যে বর্তমান যে কষ্টটা, এটাকে পাশে রেখে দিতে হবে। পাশে রেখে তার ধাতুগত লক্ষণটা আবিষ্কার করতে হবে। কে রুগীটা, কে সালফারের রুগী, ক্যালকার্বের রুগী, স্ট্যাফিসাইটিসের রুগী, নাক্সের রুগী, রুগীটাকে আগে সেই অবস্থাটা তোমাকে বের করতে হবে, তারপরে তার ওই লক্ষণগুলি যোগ করে দিতে হবে, তাহলে ট্রিটমেন্ট হবে। নতুবা 2-10 বছর ধরে ওই ধাতু দুর্বলতার ওষুধ খাওয়ালে ও কিছু হবে না, হয় না। আমরা তাহলে সালফারের কথায় আসি। সালফারের একটা অক্ষমতা থাকে, বুঝলেন? আর জননেন্দ্রিয় শিথিল এবং শীতল, জননেন্দ্রিয় শিথিল এবং শীতল। বিছানায় শুইলে, সে যখন রাত্রি বিছানায় শোয়, তার জননেন্দ্রিয়ে প্রচন্ড একটা ইন্দ্রিয় সুখকর চুলকানি থাকে বিছানায় শুই। আর প্রচন্ড সুখকর যে চুলকানি, আর অনেক সময় দেখা যায় অনিচ্ছায় বীর্যস্খলন হয়ে যায়। এবার সালফারের ধাতুগত লক্ষণটা এখানে যদি আমরা যোগ করি, পাতলা, অনেক সময় ছিপছিপিয়ে, কুজো, নোংরা প্রবণ, স্নানে অনীহা, স্বার্থপর, অলস, মিষ্টি খাবার ইচ্ছা বেশি, বেলা 11টা-12টায় খিদে পায়, বুঝতে পেরেছ, চর্মরোগ প্রবণ। এই যে ব্যাপারগুলি, যে কোনো অরিফিসগুলি, দ্বারগুলি লাল থাকে, এই সমস্ত ধাতুগত লক্ষণের সাথে যখন এই লক্ষণগুলি যোগ করে দেব, তখন রুগীটা যে সালফার, এটা আমরা চয়েস করে ফেলতে পারি। আমরা সালফারের পরে অনেক সময় তো ক্যালকেরিয়া কার্ভ আসে, তোমরা জানো। কিন্তু সালফারের পরে যে ক্যালকেরিয়া কার্ভ আসতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আমরা সিমটমসের দাস, যেমন যেমন সিমটমস রুগীর মধ্যে পাবো তেমন তেমন ওষুধ দেবো। তাহলে আমরা ক্যালকেরিয়া কার্ভের ধাতুগত লক্ষণ আগে দেখব। তার ধাতুগত লক্ষণটা কি হয়, তার মানসিক লক্ষণ কি হয়। সে স্লো অ্যান্ড স্লাগিস্ট, তার একটা মেদবহুল দেহ, অনেক সময় পাতলাও থাকে, লবণ প্রিয়, অস্থি পুষ্টির অভাব, পদদ্বয় শীতল, ঘর্মপ্রবণ, শীতকাতর, শ্লেষাপ্রবণ, ডিম খেতে ভালোবাসে, আলু পছন্দ করে, লবণাক্ত খাবার পছন্দ করে। এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু আমরা খেয়াল করবো, এটা খেয়াল করবো তোমরা। তার সাথে কি হয়, পুনঃপুনঃস্খলন এবং উত্তেজনা বেশি, পুনঃ ধাতুক্ষরণ। দেখা গেল রাত্রে, দিনের বেলায় শুয়ে আছে, বীর্যপাত হয়ে গেল, রাত্রে শুয়ে আছে, বীর্যপাত হয়ে গেল। আর উত্তেজনা বেশি, মানে মানসিক উত্তেজনাটা বেশি, একটু চাই, কিন্তু সহবাসের দুর্বলতা এবং অক্ষমতা,
মনের উত্তেজনা অতি বেশি, আর ক্ষমতা প্রচন্ড দুর্বল, অতি শীঘ্র শুক্র বাইরে যায়। মিলামেশা করতে গেলে দেখা যাচ্ছে অতি দ্রুত তার শুক্র নির্গমন হয়ে যায়। অর্থাৎ একজনের পেট ভরার আগেই বলিলাম আমার হাড়িতে আর ভাত নেই। হ্যাঁ, এবার তাহলে বুঝে রাখো, সেই খানেওয়ালা তোমার বাড়ি থেকে আর এক বাড়ি যেয়ে খেয়ে আসবে তো বটেই। বুঝতে পারছো? আমি যে প্রথম দিন বলেছিলাম যে 99% মেয়েরা যে স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে, এর কারণ কিন্তু বাড়ি খেয়ে পেট ভরে না। খেয়াল রাখবা, সত্যিকারের কথা, বাড়ি খেয়ে পেট ভরলে কেউ কোথাও যাবে না, মূল যায় তো খাওয়ার জন্য। আচ্ছা, তারপরে আমরা ক্যালিফসেরও কিন্তু আমরা ধাতুগত লক্ষণগুলি দেখি। আমরা পায়ের হাঁটুর নিচের মাংসপেশিগুলিতে একটা কামড়ানো থাকে, একটা ক্ষয় দোষ প্রবণ থাকে, অস্থি পুষ্টির অভাব থাকে, ছোটবেলায় লবণ প্রিয় থাকে, শীতকাতর থাকে, ভাজা ডিমগুলি পছন্দ করে, এই সমস্ত ব্যাপারগুলি একটু কাশি প্রবণ, একটু ক্ষয় প্রবণ। ক্যালকেরিয়া ফসের চিত্রগুলি সাধারণত আমরা নিতে গেলে ছোটবেলার চিত্রগুলি নিলে ক্যালকেরিয়া ফস বা ক্যালকেরিয়া কার্ডটা আমাদের বুঝতে সুবিধা হয়। সেই হিসাবে আমরা কিন্তু ক্যালকেরিয়া ফসের কথাও একবার মনে করতে পারি। দ্বিতীয়ত আর একটা ওষুধ, লাইকোপোডিয়াম ক্লাভেটাম। ধাতুগত লক্ষণ তো দরকার, অকাল বার্ধক্য, বয়সের তুলনায় তাকে বার্ধক্য মনে হয়, মুখমণ্ডলটা একটু বৃদ্ধ বৃদ্ধ মনে হয়, পদদ্বয়ে ফোলা ফোলা থাকে, বৈকাল বেলায় রোগ লক্ষণ বৃদ্ধি থাকে। আর এছাড়া তার ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ হজম যন্ত্রের একটা গোলযোগ থাকেই, বায়ু প্রবণ থাকে, ডান পাশে আক্রমণ করার একটা প্রবণ থাকে, যে কোনো রোগ লক্ষণ ডান পাশ থেকে বাঁ পাশের দিকে ধাবিত হয়, গরম খেলে তার পেটের কষ্ট উপশম হয়, মিষ্টি প্রিয়। এই যে ব্যাপারগুলি, স্বচ্ছন্দতা বোধ করে তখন, সর্বাঙ্গীন যে ডায়াবেটিস অর্থাৎ বিকাল বেলায় বৃদ্ধি, জীবনের শেষ বেলায় যেমন লাইকোপোডিয়াম আসে, তেমন দিনেরও শেষ বেলায় বিকাল বেলায় তার রোগ লক্ষণগুলি বৃদ্ধি হয়। কনস্টিপেশন থাকে, মলের প্রথম অংশ শক্ত থাকে, পরে লুব্রিকেট অর্থাৎ আঠা আঠা মল নির্গমন হয়, মলের সাথে পিত্ত কম থাকে, লিভারটা এনলার্জমেন্ট থাকে, লিভারে চর্বি থাকে। এ সমস্তগুলি কিন্তু একটা লাইকোপোডিয়াম বড় ওষুধ, তোমরা খেয়াল করবা। এখানে প্রস্টেট গ্ল্যান্ড যদি বড় থাকে তাও ট্রিটমেন্ট হয়ে যাবে। তাহলে আমরা লাইকোপোডিয়ামের উত্থান শক্তি, ধ্বজভঙ্গ সাথে সাথে আমরা কি দেখি, আগেই ধাতু স্খলন হয়ে যায়, মিলামেশা করতে যাবে, এমনকি হয়তো জনিদারে পুংলিঙ্গ ঠেকলো, বীর্যপাত হয়ে গেল। আর লিঙ্গ শিথিল, শীতল আর ক্ষুদ্র, অ্যাট্রফি। এইবার লাইকোপোডিয়ামের আর একটা থাকে, তার প্রথম থেকে এই যে ডাইজেস্টিভ পাওয়ার খারাপ, এ থেকে আগেই সে বৃদ্ধ ভাব ধারণ করে, পরবর্তীতে এই লক্ষণগুলি এসে যায়। আর এই জিনিসগুলি কিন্তু খেয়াল করবা, আগে লাইকোপোডিয়ামের পেশেন্ট কিনা জেনে নিবা। তার কারণ ওই ইম্পোর্টেন্সি এসছে, নাও স্ট্যাফিসাইক্লিয়া দিয়ে দাও, নাও ক্যালকেরিয়া কাপ দিয়ে দাও, না ওই লাইকোপোডিয়াম দিয়ে দাও, সালফার দিয়ে দাও, নাচ দিয়ে দাও, এইরকম কিন্তু তোমরা করো না, তাহলে কিন্তু ঠকবা। আর যখন রুগী তোমাদের কাছে উপকার না পাবে তখন বদনাম সৃষ্টি হবে, আর তোমরা জায়গায় কিন্তু পৌঁছাতে পারবে না। পরবর্তীতে আমরা স্ট্যাফিসাইক্লিয়া একটা বড় মেডিসিন, স্ট্যাফিসাইক্লিয়া। তাহলে লাইকোপোডিয়াম হয়ে গেল, লাইকোপোডিয়ামের কিন্তু প্রস্টেট গ্ল্যান্ডও বৃদ্ধি থাকে এবং প্রস্টেটিক দুষ্করণ হয়, সেটা নিশ্চয়ই বললাম। আচ্ছা, এবার স্ট্যাফিসাইক্লিয়া কিন্তু একটা এইরকম ধ্বজভঙ্গের একটা দারুণ ওষুধ। স্ট্যাফিসাইক্লিয়ার পেশেন্টগুলি দেখতে হবে কাম ভাবের প্রাবল্য, অর্থাৎ মানসিকভাবে সে সবসময় কাম বিষয়ক চিন্তা, কি করে কাম সংক্রান্ত কাজগুলি করা যায়। রুগী আসলে দেখা যায়, মহিলা রুগী যদি হয়, তাকে দেখার ইচ্ছা না থাকলেও একটু শুয়ে পড়ো, একটু শুয়ে পড়লো, একটু কায়দা করে একটু স্টেথোস্কোপ লাগালাম, অর্থাৎ তার মেন্টালিটিটা একটু খারাপ থাকে। আর এর সাথে পূর্বে হস্ত মৈথুনের একটা ইতিহাস থাকে, যাদের কাম ভাবের প্রাবল্য থাকে তাদের মধ্যে একটা হস্ত মৈথুনের ইতিহাস থাকে। একটা
হস্তমৈথুনের ইতিহাস থাকে। আর দেখা যায় যৌন বিষয়ক চর্চা, মানে মনে মনে যৌন বিষয়ক চর্চা করে, অমুক হ্যাঁ অমুক হ্যাঁ অমুক হ্যাঁ, মানে এই এই মানে যৌন বিষয় নিয়ে সে মনের মধ্যে তার রিপার্কেশন হয়। এই কিন্তু খেয়াল করতে হবে, এরা যদিও গুণী লোক হয়, যদি গুণী লোক হয়, এরা মানুষের সাথে ঝগড়া করতে পারে না। এরা যদি কারোর দ্বারা অপমানিত হয়, তাহলে দেখা যায় সে ঝগড়া করতে পারে না, তর্ক করতে পারে না, প্রতিবাদ করতে পারে না। কিন্তু অন্যের দ্বারা অপমানিত বোধ হলে তারপরে তার মাথার যন্ত্রণা, মূত্রযন্ত্র আক্রান্ত, হৃদযন্ত্র আক্রান্ত, এরকম আমরা স্ট্র্যাপিজিয়া পেশেন্টের মধ্যে পাই। নিজেকে অপরাধী অপরাধী বলে মনে হয়, সে সবসময় যেন একটু অপরাধী অপরাধী বলে মনে হয়। আর দেখা যায় শুক্রপাতের পরে একটা পিঠে ব্যথা, সহবাসের পরে শ্বাসকষ্ট, সহবাসের পরে শ্বাসকষ্ট, সহবাসের পরে পিঠে ব্যথা, আর সহবাসের পর শ্বাসকষ্ট। আর একটা হয় সহবাসের পরে বারবার মূত্র নির্গমন। এটা মেয়েদের ক্ষেত্রেও দেখা যায়। নতুন শ্বশুর ঘরে আসলো, স্বামীর সাথে 7 দিন 10 দিন ঘর করলো, তারপরে তার ওই মূত্র কষ্ট বা তলপেটে ব্যথা যন্ত্রণা এমন হয়। তাহলে এখানে স্ট্র্যাপিজিয়ার বড় কথা কাম ভাবের একটা মানসিক ইচ্ছা চর্চা, আর হস্তমৈথুনের ইতিহাস, পিঠে ব্যথা, সহবাসের পরে শ্বাসকষ্ট, আর মানসিক ব্যাপারটা বললাম, যদি তার থেকে অধস্তন কোনো ব্যক্তি থাকে, তার কাছ থেকে যদি কোনো মানসিক আঘাত পায়, তাহলে কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়ে, তার মাথার যন্ত্রণা শুরু হয়, এখানে একটা বল থাকার মতন অনুভব হয়, তার মূত্রযন্ত্র থেমে যায়, তার হৃদযন্ত্র নন ফাংশন করে, সে একদম বিছনায় শুয়ে যায়। এইরকম ধরনের অবস্থা আমরা কিন্তু পাই। কোনো জায়গায় একটা বল থাকার মতন আটকে, কপালে এরকম একটা বল থাকার মতন আটকে পাই। যদিও অ্যানাকার্ডিয়ামে আছে, তো এখানে অ্যানাকার্ডিয়ামের মানসিক লক্ষণ আর স্ট্র্যাপিজিয়ার মানসিক লক্ষণ কিন্তু আলাদা। তোমরা এই সমস্তগুলি খেয়াল করবা, খেয়াল করে তোমরা দেখবা যে আমার রোগী স্ট্র্যাপিজিয়া না অ্যানাকার্ডিয়াম, সালফার না নাক্স। তাহলে আমরা এই যে কটা বললাম, এরপরে এই এপিসোড এই পর্যন্ত বন্ধ করলাম, পরে আবার শুরু করব।